নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার বাড়ির আশেপাশে মনে হয় কোনো একটা বার্থডে হচ্ছে এবং তার উন্মত্ত গান, মানে কি বলবো, এখানে এই ইছাপুরে আসার পর থেকে দেখছি যে বেশি দিন তো আমি খুব বেশি দিন এখানে বাড়ি করে আসিনি। তার আগে তো ইছাপুরেই ছিলাম, অন্য দিকটায় ছিলাম, কোয়ার্টারে ছিলাম। তো এখানে বাড়ি করে আসার পর থেকে দেখি এখানে জন্মদিন বলুন, হ্যাঁ, বা যে কোনো অনুষ্ঠানে সবার আগে কি আসে বলুন তো? একটা বিরাট সাইজের বক্স আসে, একটা কি দুটো। হ্যাঁ, আমার তো হাইট হচ্ছে 5 ফুট 4। আমার মাথা ফাতা, আমি ওখানে বেটে হয়ে যাব, এত বড় বড় দুখানা আগে বক্স চলে আসে এবং তার সঙ্গে সমপরিমাণ নাচা গানা এগুলো চলে। তো সেই রকম গানের দাপটে আজকে মানে দুপুর থেকে প্রায় শরীর খারাপ হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু ভাবলাম আপনাদের যেহেতু কমিটমেন্ট করেছি একটা অদ্ভুত ধরনের ঘটনা শোনাবো, তাই জন্য চলে আসলাম। আর একটু ঠান্ডা ঠান্ডাও মতো লাগছে, তাই ভাবলাম গলাটা খারাপ হওয়ার আগে অন্তত আজকের ঘটনাটা শুনিয়ে দিই আপনাদের। আজকের ঘটনাটা কে শুনিয়েছেন, তার নামটা আমি, তিনি বলেছিলেন যে আপনি আমার সত্যিকারের নাম বলে দেবেন, কিন্তু আমি তার নামটা নিচ্ছি না। কেন নিচ্ছি না? সে বলেছে, দিদি আমি তাহলে আর কমেন্ট করতে পারবো না, আমার মিসেসের ফোন থেকে আপনার ফোনে মানে আপনার ভিডিওর কমেন্টগুলো আপনি পাবেন। কিন্তু আমি সেটা চাই না। আমি এতটা বলারও প্রয়োজন নেই, আমাদের ঘটনাটা শোনা দিয়ে যেহেতু প্রয়োজন, তাই আমি ওর নামটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি। তো চলুন, ওনার স্ত্রীরও নামটা আমি চেঞ্জ করে দিয়েছি। কিন্তু যেটা এখানে বলার, যে এই রকম ঘটনাও যে ঘটতে পারে আমার সত্যি জানা ছিল না। আমি এর আগের দিন যে আমার নিজের জীবনে যে ঘটনাটি তুলে ধরেছিলাম, অনেকে বলেছেন এটা স্লিপ প্যারালিসিস বলে। তো সেগুলো বুঝতে পেরেছি। এবং অনেকে যেটা বলেছেন যে ওনাদের সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে, যেরকম আমার ঘুম ভাঙছিল না এরকম কিন্তু ওনাদের সাথেও ঘটেছে। তার মানে এইটুকু বুঝেছি যে ব্যাপারটা শুধু আমার সাথে না, অনেকের সাথেই যে কোনো সময় ঘটতে পারে। তো এর যে রেমিডি কি, কিভাবে এটাকে আটকানো যায় সেটা তো আমার জানা নেই। তবে দেখুন, ঘটনার তো যেটা কাকতালীয় ব্যাপার, আমি ভেবেছিলাম যে আমার সাথেই বোধহয় এটা ঘটেছে। এখন যখন আপনাদের সাথে শেয়ার করলাম তখন দেখলাম দু একজন আমায় লিখেছেন যে ওনাদের সাথেও নাকি এরকম ঘটেছে। হ্যাঁ, ঘটনার কোইন্সিডেন্স বলুন বা কাকতালীয় ব্যাপারটা অনেক সময় অনেক ঘটনার সাথে একরকম হয়ে যায়। কিন্তু আমার মনে হয় আজকের যে ঘটনাটা সেটা সম্পূর্ণ অন্য ধরনের। এরকম ঘটনা কিন্তু আমি আগে কখনো শুনিনি। মানে আমার দুঃখ এবং আতঙ্কে মানে গায়ে কাঁটা দিচ্ছিল যখন আমি শুনছিলাম। চলুন তাহলে শুরু করা যাক। তো আজকের ঘটনাটি যাকে কেন্দ্র করে, মানে যার ফ্যামিলিকে কেন্দ্র করে, তার নাম, ছেলেটির নাম হচ্ছে রণজয়। এই নামটা কিন্তু আমি দিয়েছি, আর তার আসল নামটি বললাম না। তো সে যেটা বলেছে, এই রণজয় আমাকে বলেছে যে আপনাকে আমি এবং আমার স্ত্রী ভীষণ ভালোবাসি, তাই আমাদের একটা গোপন দুঃখের ঘটনা আপনাকে শেয়ার করব। তাই বললাম ঠিক আছে। তো সেই মতোই ঘটনাটি আমি জানতে পারি। ছেলেটির বাড়ি হচ্ছে গড়িয়াতে। গড়িয়ার একটি বাড়িতে সে থাকে এবং সে হচ্ছে পরিবারের একমাত্র ছেলে। বাবা মা আর রণজয়, এই নিয়ে তাদের হচ্ছে সুখের সংসার। রণজয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করে এবং তার বাবাও কিন্তু ছিলেন রেল কর্মী। ফলে ও যেটা জানিয়েছে যে দিদি, আমার কিন্তু ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত কোনো কিছু পাইনি এরকম কিন্তু হয়নি। আমার সমস্ত আশা, ইচ্ছা সব কিছু বাবা মা কিন্তু প্রাণ ঢেলে পূরণ করার চেষ্টা করেছেন এবং প্রচণ্ড যত্নে আদরে আমার কিন্তু বেড়ে ওঠা। তো যাই হোক, সুন্দর দেখতে, ভালো রোজগেরে এরকম একটা ছেলেকে, একটা ভালো জায়গায় চাকরি করে, পড়াশোনা শিক্ষিত ছেলে,
কিন্তু তার বাবা মার কিন্তু অশান্তির শেষ ছিল না। কারণ হচ্ছে রণজয় বিয়ে করতে চায় না। এবারে এর পেছনে কারণটা কি, যেটা সে জানিয়েছে যে সে যখন কলেজে পড়তো তখন কলেজের একজন সহপাঠীর সাথে তার কিন্তু গভীরভাবে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই মেয়েটি কলেজ শেষ হতে না হতে বাবা মার পছন্দ করা বড় লোকের ছেলেকে ড্যাং ড্যাং করে বিয়ে করে সে কিন্তু তখন চলে যায়। কারণ রণজয় যেটা বলেছে, তখন তো আমি নিজের পায়ে দাঁড়াইনি, ফলে সে আমাকে নাকচ করে দিয়ে অন্যকে বিয়ে করে চলে যায়। এই যে একটা আঘাত, হ্যাঁ, মনের ওপর তো একটা বিরাট চাপ পড়ে, এই যে ব্রেকআপ বা এই যে আঘাত, এর থেকে কিন্তু রণজয় আর মেয়ে কোনো মহিলার প্রতি যে একটা ট্রাস্ট করা বা তাকে স্ত্রী করে আনা, এই সব জায়গা থেকে মানে ব্যাপার থেকে টোটালি নিজেকে কিন্তু সরিয়ে নেয়। কিন্তু বাবা মা, একটা মাত্র ছেলে, তাদের মন মানে না, তারা বিভিন্ন সম্বন্ধ, ফটো সব কিছু নিয়ে এসে ওর সামনে হাজির করে, কিন্তু ও এক কথাই বলে যে না, তার উত্তরটা হয় না। এই করতে করতে রণজয়ের যখন প্রায় 36-37 বছর বয়স, বুঝতেই পারছেন বয়সটা অনেকটা বেড়ে গেছে, তখন তার এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে, সেই বন্ধুও নাকি মানে বিয়ে করতে খুব একটা ইচ্ছে ছিল না তার, যাই হোক করতে করতে লাস্টে পরিবারের জেদাজেদির কাছে সে হার মানে। তার বিয়ে উপলক্ষে, বরযাত্রী উপলক্ষে এরা কি, রণজয় কিন্তু ফুলিয়াতে যায় বন্ধুর বিয়েতে। তা ফুলিয়াতে যখন গিয়ে সে পৌঁছায় তখন কিন্তু বন্ধুর বিয়ে তো ঠিকঠাক মতো মিটে টিটে যায়। এবারে বন্ধুর বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পর জানেনই প্রত্যেকে যে একটা বাসরে একটা হই হুল্লোড় অনুষ্ঠান হয়। তো রণজয় ঘনিষ্ঠ যেহেতু বন্ধু, ওখানে বাসরে তো যোগ দেয়। এই সময় তার নজর পড়ে একটি মেয়ের দিকে, তার নাম হচ্ছে প্রত্যাশা। এই প্রত্যাশা মানে সবাই ওখানে বাসরে কি হয়, খুব আনন্দ, হই হই, গান বাজনা এই সমস্ত হয়। তো সেই আনন্দের হাটে প্রত্যাশাকে দেখে কিন্তু রণজয়ের মনে হয় সে জীবন মৃত একজন মানুষ। সে কিন্তু এই আনন্দের হাটে থেকেও কিন্তু বা আনন্দের মাঝে থেকেও কিন্তু সেই আনন্দ কিন্তু তার এতটুকু মানে তাকে স্পর্শ করছে না, এটা রণজয়ের মনে হয়। তো মেয়েটি যে খুবই সুন্দরী তা কিন্তু নয়। মেয়েটি মাজা মাজা তার গায়ের রং, মাথা ভর্তি মানে চুল সব ঠিক আছে, কিন্তু সব থেকে যেটা অ্যাট্রাক্ট করে রণজয়কে সেটা হচ্ছে মেয়েটির চোখ দুটি। তার চোখ দুটিতে সে যে কতটা ব্যথিত, তার যে কতটা কষ্ট, সেটা যেন রণজয়ের চোখে পড়ে যায়। এবারে তো প্রত্যাশা, রণজয় মানে খুব ভেতর ভেতর মানে তার আগ্রহ বেড়ে চলে যে প্রত্যাশার থেকে জানবে যে কেন এত একটা একটা মেয়ে, সুন্দর, মোটামুটি সুন্দরী দেখতে, তার মনে এত কষ্ট কেন, এত দুঃখ কেন, মানে মানে রণজয়ের মনে হয় তাকে যেন প্রত্যাশা মানে টানছে, এরকম একটা মানে যে ছেলেটা বিয়ে করবে না বলে বা কোনো মেয়েদের এড়িয়ে চলে, সেই ছেলেটা হঠাৎ করে এই মেয়েটির প্রতি প্রচণ্ড আগ্রহী হয়ে পড়ে যে তার কষ্টটা কি সেইটা জানবার জন্য। তো যাই হোক, বন্ধু তো বিয়ে থা হয়ে যায়, তারা ফিরে আসে, হ্যাঁ, ফিরে আসে গড়িয়াতে, ফিরে আসে ওই বন্ধুর বাড়িও গড়িয়াতে ফিরে আসে। ফিরে আসার পর থেকে সে সমানে তার বন্ধুকে ফোর্স করে যে তার নববিবাহিতা স্ত্রীর কাছ থেকে প্রত্যাশার সম্পর্কে কিছু ইনফরমেশন তার দরকার। তো যাই হোক, একদিন আর থাকতে না পেরে নিজেই গিয়ে হাজির হয় সেই বন্ধুর বাড়িতে। তখন বন্ধুর স্ত্রীকে যখন মেয়েটির মানে বলে, বিবরণ দেয়, তখন বলে ও আচ্ছা আচ্ছা, ও তো প্রত্যাশা, যা অভাগী মেয়ে, হ্যাঁ, যা ওর কষ্টর জীবন। এইবারে ওই নববিবাহিতা ওই যে বন্ধু স্ত্রী, ও যখন এই কথাটা বলে ফেলে তখন সাথে সাথেই রণজয় চেপে ধরে, কেন কি হয়েছে, মানে ওর কি হয়েছে, ওর অসুবিধাটা কোথায় মেয়েটির। তখন বলে ও মা, তখন না ওই ভদ্রমহিলা আমতা আমতা করে বলেন, এ মা, আমি কি বলতে কি বলেছি, আসলে পাড়ায় সবাই বলে তো যে ওর খুব কষ্ট, ওই জন্য বলে ফেলেছি।
তাই আমি বলে ফেলেছি যে বড় দুঃখী মেয়েটি। ও কিছু না, আমি কেন যে দুঃখী ও আমি কিন্তু জানি না। কিন্তু রণজয় বুঝতে পারে যে ভদ্রমহিলা কিন্তু কিছু জানেন, যেটা কিন্তু সে আড়াল করতে চাইছে। যাই হোক, সে তখন সরাসরি কিন্তু বন্ধুকে বলে দেয় যে দেখ, আমি কিন্তু প্রত্যাশাকে বিয়ে করতে চাই, দেখ তো প্রত্যাশার বাড়ির লোকজন আমার সাথে বিয়ে দেবে কিনা। এবার তো তার রণজয়ের বন্ধু তো অবাক হওয়ার পালা, সে তো বিস্মিত হয়ে যায় যে আচমকা এই ছেলেটা ওকে বিয়ে করতে চাইছে। হ্যাঁ, যে এতদিন ধরে বলেছে বিয়ে করব না, বাবা মা মানে হাতে পায়ে ধরাধরি করে নিয়েছে, সবাই বুঝিয়েছে সে বিয়ে করবে না, এখন সে প্রত্যাশাকে বিয়ে করতে চাইছে। তখন আর অপরদিকে আনন্দও পাচ্ছে যে বা যাক বাবা, কাকু কাকিমা এতদিন একটু শান্তি পাবে, শত হলো একটা মাত্র ছেলে, বিয়ে করে একটু সংসারী হবে, এটাই তো সব বাবা মার চাওয়া। তা কাকু কাকিমা একটু সান্ত্বনা পাবে বা শান্তি পাবে। তো যাই হোক, তখন বলে যে আচ্ছা তুই চিন্তা করিস না, আমি তো অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ি যাব, আমি গিয়ে দরকার পড়লে আমার শ্বশুরবাড়িতে বলবো যে প্রত্যাশার এই ব্যাপারে, তো তোর মতামতটা তাদেরকে জানাবো। তো যাই হোক, সে তো অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ি চলে যায় এবং শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি সবাইকে সবাইয়ের সামনে তখন ও বলে যে এরকম প্রত্যাশা বলে একটি মেয়ে ছিল আমাদের বাসরে। তখন ওর বাবা বলছে হ্যাঁ এই তো আমাদের পাশের বাড়ি, বলছে যে ওই আমার এক বন্ধু এসেছিল রণজয় বলে। এবার রণজয় খুব সুন্দর গান করে, দেখতে শুনতে ভালো, সবাই মোটামুটি চিনতে পেরেছে যে জামাইয়ের ঘনিষ্ঠ বন্ধু। তখন বলে হ্যাঁ হ্যাঁ, বলছে যে আসলে ওকে খুব পছন্দ হয়েছে, তা ওর বাবা মা যদি রাজি থাকেন তাহলে আমার বন্ধু রণজয় ওকে বিয়ে করতে চায়। তখন সেটা শুনে প্রত্যাশার বাবা তো, সরি, রণজয় শ্বশুরমশাই তো খুব খুশি হন এবং বলেন যে কোনো ব্যাপার না, চলো চলো প্রত্যাশাদের বাড়িতে চলো, আমি এক্ষুনি কথা বলিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এই জায়গাটা একটু ভুল বলে ফেললাম যে রণজয়ের শ্বশুর, রণজয়ের তো বিয়েই হয়নি, রণজয়ের ঘটনাটাই বলছি। রণজয়ের যে বন্ধুর যে শ্বশুর মশাই, তিনি খুব খুশি হন এবং তার জামাইকে টানতে টানতে পুরো প্রত্যাশাদের বাড়িতে নিয়ে চলে যায়। এবার প্রত্যাশাদের বাড়িতে গিয়ে ওই বন্ধু, রণজয়ের বন্ধু যে, সে তখন বলে যে এরকম একথা ও কথার পর ওর শ্বশুরমশাইও ছিল, তিনিও কথা তোলেন আর জামাইও কথা তোলে। তোলাতে তখন ওরা তো মানে সে হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা, ওনারা প্রচণ্ড খুশি হন। এবার এই জায়গায় একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, রণজয়ের সেই বন্ধুর যে শ্বশুরমশাই, তাকে যখন সেই বন্ধু রণজয়ের মনের ইচ্ছাটা জানায়, তখন কিন্তু তিনি বলেন যাক বাবা, হতভাগীটা এবার শান্তি পাবে। এবার সাথে সাথে কিন্তু বন্ধু চেপে ধরে, কেন আপনি কথা বলছেন কেন, ও কি হয়েছে? বলে কিছু না, ও ও গ্রামের ব্যাপার তো, তুমি বুঝবে না। উনিও কিন্তু ব্যাপারটা এড়িয়ে যান। তো এবার ওদের বাড়িতে, প্রত্যাশার বাড়িতে প্রত্যাশার বাবা মা যখন রাজি হয়ে যান ব্যাপারটাতে, তখন এবার কি গ্রাম গঞ্জ এলাকা, ফুলিয়া বলছি তো, ব্যাপারটা না লোকের মুখে মুখে এ বাড়ি ও বাড়ি রটে যায়। তখন কিন্তু অনেকেই বলেন যে যাক বাবা, এত দুঃখী মেয়েটা একটু শান্তি পাবে। তো এই কথাটা কিন্তু বারবার বন্ধু শোনে, কিন্তু শোনার পরও কিন্তু যখনই সেই ব্যাপারে কাউকে জিজ্ঞাসা করেছে যে কেন দুঃখী বলছেন, কেন কি হয়েছে, তো সবাই না কথাটা এড়িয়ে যায়। তো এই ব্যাপারটা কিন্তু রণজয়কে এসে কিন্তু ওই বন্ধু কিন্তু বলে যে দেখ রণজয়, এই ব্যাপার কিন্তু পুরো গ্রামেই যেন সবাই বলে ও অভাগী, ও অসুখী, কেন তা কিন্তু জানি না। তখন রণজয় বলে দাঁড়ে, এই একটা ব্যাপারকে নিয়ে এত বড় করিস না, ও যে দুঃখী সেটা তো আমি বুঝেছি, আমি বিয়ে থা হোক, ওর জীবনে যাই দুঃখ থাক সেটা আমি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো কথা, নির্ধারিত দিনে তো মহা ধুমধামে একটা বাড়ির একটা মাত্র ছেলে, তার বিয়ে থা হয় এবং সে যাকে পছন্দ করেছে, বাবা মা তো তাকে মানে কোথায় বসাবে ভেবে পায় না, কারণ ছেলে বিয়ে করছিল না, তাদের এত পছন্দ করা, এত এত সম্বন্ধ সমস্ত সে নাকচ করেছিল। যাই হোক, সে পছন্দ করেছে, তো যাই হোক বিয়ে থা হয়ে যায়। বিয়ে থা হওয়ার পর এবার তো নববধূ তো বাড়িতে আসে প্রত্যাশা।
প্রত্যাশা আসার পর রণজয় লক্ষ্য করে যে এই যে এত আনন্দ, একটা বিয়ে উপলক্ষে বাড়িতে প্রচুর লোক সমাগম হয়, অনেক রকম রিচুয়ালস থাকে, এই একটা আনন্দ, তার মধ্যেও কিন্তু রণজয়ের মনে হয় প্রত্যাশার চোখ দুটো দেখলে যে অনেক কষ্ট, অনেক দুঃখ সেখানে লুকানো রয়েছে। চোখ কিন্তু যেন প্রত্যাশার মনের কথা বলে দিচ্ছে। তো যাই হোক, এবার ফুলশয্যার দিন নিভৃতে, একান্ত নিভৃতে যখন মানে হাজব্যান্ড ওয়াইফ এরা যখন একটা ঘরে রয়েছে, তখন কিন্তু রণজয় তার স্ত্রীকে বলে যে প্রত্যাশা, এবার তুমি আমাকে খোলাখুলি বলো তো যে কি ঘটেছে তোমার, যে তার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ। হ্যাঁ, সবাই তোমাকে এরকম, তোমার আশেপাশে বাড়ির সবাই বলছে। তখন অদ্ভুত ব্যাপার, প্রত্যাশা বলে যে আমি কিন্তু দেখো এই বিয়েটাতে খুব খুশি, এই বিয়েটা যে আমার হয়েছে। এবং রণজয় লক্ষ্য করেছে এত এত লোক এসছে, আত্মীয় স্বজন এসছে, তাদের সাথে কিন্তু খুব স্বাভাবিক ব্যবহার করেছে প্রত্যাশা। সবাইকে মেনে বা মানিয়ে নেওয়ার ব্যাপারগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু সে যথাযথ পালন করেছে। কিন্তু কোথাও গিয়ে রণজয়ের খালি মনে হয়েছে প্রত্যাশার চোখ দুটো দেখে যে প্রত্যাশা কিছু কিন্তু লুকিয়ে যাচ্ছে। তা সেদিনও প্রত্যাশা বলে যে দেখো, আমি এই বিয়ে করে খুব সুখী, কি হবে, কিচ্ছু হয়নি, কোথাও কিচ্ছু নেই, সব কিছু ঠিকঠাক আছে। তা রণজয়ের তখন মনে হয় যে আমি কি কোথাও ভুল করলাম বা ভুল ভাবছি, যে ওর মনে অনেক দুঃখ লুকিয়ে আছে। তো যাই হোক, এইভাবে তো ফুলশয্যাও একটা সময় পার হয়ে যায়, কেটে যায়। আবার সবাই স্বাভাবিক জীবনে ফিরে যায়। সুন্দর ঘরকন্যা করছে প্রত্যাশা, শ্বশুর শাশুড়ি সবাইকে মানে নিয়ে খুব আনন্দে, তারাও খুব খুশি, বৃদ্ধ বৃদ্ধা তারাও খুব খুশি, এবং এরাও মানে প্রত্যাশাও একদম সরগরম হই হই করে বাড়িটার মধ্যে রয়েছে, কোনো অসুবিধা নেই কোথাও। কিন্তু রণজয়ের ওই খালি খালি মনে হয় প্রত্যাশা একটা কিছু তো আমার থেকে লুকিয়ে যাচ্ছে, তার চোখ সে কথা বলে। এই করতে করতে হঠাৎ করেই কিন্তু বাবা মায়ের কাছে যদিও দুঃসংবাদ, কিন্তু তাদের বয়স হয়েছে বলে, কিন্তু রণজয় বা প্রত্যাশা তারা, তাদের কাছে হয়তো তারা আনন্দও পেয়েছিল। হঠাৎ করে রণজয় ট্রান্সফার হয়। এবার ট্রান্সফার কোথায় হয় সেটা হচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে, ও যেটা বলেছে, শিলিগুড়ি থেকে সেবক যাওয়ার পথে কোনো একটা জায়গায়, নামটা বলেছে আমার না, আমি এটা মাথায় রাখতে পারিনি জায়গার নামটা, আমায় ক্ষমা করে দেবেন। তো ওই জায়গায় ওর কিন্তু ইয়ে হয়, ট্রান্সফার হয়। এবার ট্রান্সফার হওয়ার পর তখন ওই ব্রাঞ্চের এক ভদ্রলোক, মানে খুব উচ্চ পদস্থ একজন কর্মী, যে ব্যাংকে ট্রান্সফার হয়েছে সেখানকার, উনি হচ্ছেন শিলিগুড়ির বাসিন্দা। তো ওনার ওই যেহেতু প্রপার শিলিগুড়িতেও তার বাড়ি রয়েছে, আর ওই যে জায়গাটা বললাম যে সেবক অবধি যেতে যে একটা কোনো একটা জায়গা, সেখানে উনি কিন্তু একটা বাড়ি বানিয়েছিলেন। হ্যাঁ, তা বাড়ি বানিয়েছিলেন। এবার তো এই রণজয় তো ফ্যামিলি নিয়ে যাওয়ার আগে আগে এক দুদিন গিয়ে ওখানে ব্যাংকে কথাবার্তা বলে দেখাশোনা করে। তখন তো রণজয় বলে যে এখানে আমি কোথায় থাকবো, হ্যাঁ আমায় তো একটা বাড়ি খুঁজতে হবে, এই খুঁজতে হবে। তখন ওই ভদ্রলোক বলেন যে আমারও এই রিটায়ারমেন্টের টাইম এসে গেছে, আমি তো আর বেশি দিন এখানে থাকবো না, আপনি এক কাজ করুন, আপনি এই বাড়িটা আমার রেন্টেই নিয়ে নিন, আপনি সুন্দর থাকতে পারবেন, আর আমি আমার আদি বাড়ি যেখানে শিলিগুড়িতে ওখানেই ফিরে যাব। এবারে এটা তো একটা বিরাট বড় সুযোগ যে উনি ওনার বাড়িতে মানে রেন্টে উনি দিলেন, ছাড়লেন। তো সুন্দর ছিমছাম একটা বাড়ি, হ্যাঁ, একতলা একটা বাড়ি, দুটো ঘর, সামনে একটুখানি বারান্দা, একটা রান্নার ঘর রয়েছে, আর টয়লেট ল্যাট্রিন। ওই বারান্দার একদিকে টয়লেট ল্যাট্রিন, একদিকে রান্নাঘর, মাঝখানে দুখানা ঘর, আর সামনে একটা ছোট্ট একটা ইয়ে মতো রয়েছে, মানে বাগান টাইপের মতো রয়েছে, উঠান টাইপের মতো রয়েছে। তো ঠিক আছে, রণজয় গিয়ে দেখে টেকে তারপরে তো প্রত্যাশাকে নিয়ে চলে আসে, কারণ রণজয়ের মা বলে যে রণজয় তো খুব আদরের আমার সন্তান, সে কিন্তু কিছু রান্না বান্না করতে পারে না, বৌমা তুমি ওর সাথে যাও। তো ঠিক আছে, তো ওখানে গিয়ে ওরা তো বেশ সুন্দর টুকটুক টুকটুক করে সংসার গুছিয়ে বসে। এবং যেহেতু কলকাতা থেকে গেছে, আর সমস্ত যারা কলিগরা, তারা তাদের মিসেসরা এসে নতুন বউ যেহেতু অনেক হেল্প টেল্প করে, হ্যাঁ, টুকটাক এটাকে পৌঁছে দেওয়া, ওটা পৌঁছে দেওয়া, এই ব্যাপারগুলো।
তো ওখানেও সুন্দরভাবেই ওরা থাকতে থাকে, মানে কোনো অসুবিধা নেই। দিন মানে দিনের পর দিন কেটে যায়, প্রায় ওখানে চলে গেছে মনে করে নিন বছর খানেক হয়ে যায়। হ্যাঁ, তা সুন্দর, কোথাও কোনো এতটুকু কোনো অসুবিধা নেই। আর প্রত্যাশা খুব স্বাভাবিকভাবেই রণজয়ের সাথে ব্যবহার করে, আর রণজয়ও এখন ইদানিং বিশ্বাস করে যে আমার ওটা ভুল ছিল, আমি ভেবেছিলাম যে ওর মনে কোনো দুঃখ রয়েছে, বা পাড়ার লোকজন ওরকম অভাবী বা কেন দুঃখী বলতো আমি জানি না, কিন্তু এটা আমার মনের ভুল। প্রত্যাশার মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এর মধ্যে হঠাৎ করে একদিন তাড়াতাড়ি তাড়াহুড়োর মাথায় রণজয়কে খাবার বেড়ে দিতে গিয়ে, তখন রণজয় অফিস যাবে, হঠাৎ করে প্রত্যাশা মাথা করে পড়ে যাচ্ছিল। তো রণজয় তো সাথে সাথে ওকে ধরে ফেলে, এবং যাই হোক ডাক্তারকে কল ফল দিয়ে আনা হয়। তো ডাক্তারবাবু বলে যে প্রত্যাশা কনসিভ করেছে। আচ্ছা, প্রত্যাশা কনসিভ করেছে, এই কথাটা তো খুব আনন্দের একটা খবর। তো এই কথাটা শোনার পর থেকে প্রত্যাশা কিন্তু প্রচণ্ড কাঁদতে থাকে, প্রচণ্ড আচমকা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। তা ডাক্তারবাবু অবাক হয়ে গেছেন, আর রণজয় তো অবাক হয়ে গেছে যে এটা কি হচ্ছে। তো তখন উনি বলেন যে ডাক্তারবাবু ইশারা করে বলেন যে আচমকা এত একটা বড় সুখবর উনি পেয়েছেন, তো তাই হয়তো উনি ওনার মধ্যে নেই, তাই ওইভাবে, এটা খুশির কান্না, এটা দুঃখের কান্না না। তো যাই হোক, এরপর তো প্রত্যাশার আলাদাভাবে তো কেয়ার শুরু হয়। রণজয় যেহেতু ওখানে একা রয়েছে, আর রণজয়ের মা বলে, আর ওদিক থেকে প্রত্যাশার মাও বলে যে আর একটু ভারী মাস হোক, মোটামুটি ওই 4-5 মাস হোক, তারপরে আমরা 2 মাই ওখানে চলে যাব, প্রত্যাশার এতটুকু কোনো অসুবিধা হবে না। তো সেই মতো দিনগুলো এগোতে থাকে। এরপরে ওই প্রেগনেন্ট হওয়ার দিন 7 পর থেকে একটা অদ্ভুত উপদ্রব শুরু হয়। এইবার শুনুন কি সেই উপদ্রব। আর আশা করছি, মনে হচ্ছে আমার যে আমার ওই গানের আশেপাশের যে গান বাজছে, এই সাউন্ডটা হয়তো আপনাদের কাছে যাচ্ছে। আবারও কিন্তু আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যেটা হয়, দিন 7 পরে একদিন স্বামী স্ত্রী ওরা রাত্রিবেলা ঘরে বিছানাতে শুয়ে রয়েছে, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুরু হবে, একদম সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ। হ্যাঁ, গুমড়ে 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 ওই কান্নার আওয়াজটা যেন ঘরের মধ্যে পাক খাচ্ছে। হ্যাঁ, এবার অনেকক্ষণ শোনার পর প্রথমে রণজয়ের ঘুম ভেঙে যায়। রণজয়ের ঘুম ভেঙে গিয়ে রণজয় ভালো করে খেয়াল করে যে এই সত্যি তো একটা কোনো একদম সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো তখন ও না আস্তে আস্তে প্রত্যাশাকে ডাকে, এই প্রত্যাশা প্রত্যাশা। তখন প্রত্যাশার ঘুমে, হ্যাঁ বলো, বলছে যে আচ্ছা তুমি বলো তো একটা কথা। প্রত্যাশা তখন বুঝতে পারেনি। আচ্ছা বলো তো একটা কথা, পেটের মধ্যে যখন বাচ্চা থাকে তখন কি সে পেটের মধ্যে কান্নাকাটি করে, এটা কি তুমি জানো? তাহলে কিন্তু আমাদের বেবিটা কাঁদছে। তখন প্রত্যাশা বলে, এ কি কথা, এখন সবে ছোট্ট বেবি, তাকে আমি কনসিভ করেছি, মানে সেটা তো একটা ছোট্ট ভ্রূণ বলতে পারি আমি, তো সেই বাচ্চা কাঁদছে। বলছে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। বা তুমি কি শুনছো? বলে তুমি চুপ করে থাকো, কথা বলো না, দেখো তুমি শুনতে পাবে। এবার প্রত্যাশাও ভাবে যে সত্যি তো, কান্নার আওয়াজ হচ্ছে একটা একটা মানে একদম সদ্যজাত বাচ্চা জন্মালে যেরকম কান্নার আওয়াজ, সেরকম কান্নার আওয়াজ, ক্ষীণ কান্নার আওয়াজ, কিন্তু কান্নার আওয়াজ হচ্ছে। এবার প্রত্যাশাকে শুইয়ে দিয়ে রণজয় পাগলের মতো পেটে কান পাতে যে পেটের মধ্যে থেকে আওয়াজ আসছে না তো। তো যাই হোক, এবারে কিছুক্ষণ ওই কান্নার আওয়াজটা হওয়ার পর থেমে গেল, সব চুপচাপ হয়ে গেল। এবার ওরা দুজনে শুয়ে পড়লো। শুয়ে পড়ে এবার তো খালি মাথার মধ্যে ঘুরছে দুজনেরই যে কান্নার আওয়াজ কোথা থেকে এলো। তখন প্রত্যাশা ভয় পেয়ে যাবে, আর বাড়িটাতে যেহেতু এতদিন ধরে রয়েছে, ভয়ের তো কিচ্ছু ব্যাপার নেই। তো রণজয় বলে আমার মনে হয় কি বলতো, আশেপাশে হয়তো শেয়াল টেয়াল বা কিছু হয়তো কাঁদছে, সেই আওয়াজটা আসতে পারে, বা হয়তো আশেপাশে কোনো লোকালয় থেকে কোনো বাচ্চা শিশু কান্নার কণ্ঠ আমাদের কান অব্দি এসে পৌঁছেছে, সেটাও হতে পারে। তো যাই হোক, ওরাও তো গুরুত্ব না দিয়ে শুয়ে পড়ে।
আচ্ছা, পরের দিন দুপুরবেলা রণজয় তো অফিস চলে গেছে এবং সে তো পুরো চার্ট করে দিয়ে যায়, এভাবে থাকবে, এভাবে খাবে, সব কিছু। এবার ঠিক ভর দুপুরবেলা প্রত্যাশা যখন খাওয়া দাওয়া করে একটু বিছানায় শুয়ে আছে, রেস্ট নিচ্ছে, সেই সময় কিন্তু আবার ওই বেডরুম থেকে ওরকম ক্ষীণ কণ্ঠে, কিন্তু ক্ষীণ কিন্তু স্টেডি, মানে খুব মানে একভাবে নাগাড়ে, যেটা বলতে চাইছি সেইভাবে কিন্তু ওই শিশু কণ্ঠের আওয়াজ আসছে। এইবার তো প্রত্যাশার ভয় লাগছে যে এটা কি হচ্ছে, এটা কেন, এতদিন তো আমরা এ বাড়িতে আছি, কোনোদিনও তো এরকম হয়নি, আশেপাশে কোনো বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ বাচ্চাও যদি কেঁদে থাকে, এতদিন সে বাচ্চার আওয়াজ পেলাম না, এখন আসছে। তো যাই হোক, ও আর কি করবে, ও উঠে বসে, কিছুক্ষণ ওই বাচ্চাটা পাগলের মতো কেঁদে যায়, তারপরে কিন্তু ওই শিশু কণ্ঠ আর কি, বাচ্চার তো নয়, শিশু কণ্ঠ একটা, কান্না থেমে যায়। আচ্ছা, রাত্রিবেলা ওরকম হচ্ছে, প্রায় প্রায় ওদের মধ্যে ওরকম দেখা যাচ্ছে, আওয়াজ হচ্ছে। এবার কিন্তু ওরা দুজনেই না ভয় পেতে থাকে এবং বাড়িতে জানায় যে এরকম এরকম হচ্ছে। এবং পুরো একটা সময় এরকম আসে, মানে সারাটা দিন, দিনের ম্যাক্সিমাম সময়টা কিন্তু ওরকম একটা কান্নার, মানে কি বলবো, একটা গুঞ্জন বলতে পারি, মানে যেমন হয় না যে আমরা শুনি না যে অনেকগুলো মানুষ একসঙ্গে কথা বলছে, হ্যাঁ, কি কথা বলছে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু গুনগুন গুনগুন করে একটা আওয়াজ, সেরকম ভাবেই কান্নাটা মনে করুন যে সেটা কোনো একটা শিশুরই, যেন সদ্যজাত শিশুর একটা কান্না, সারা বাড়িতে একটা চাপা ভাবে যেন চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এবার একদিন রাত্রিবেলা হয় কি, একটা দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনাটা কি, যে রুমে প্রত্যাশা রণজয় শুয়েছিল, বললাম তো দুটো রুম, সেই রুমটি থেকে রাত্রিবেলা টয়লেটে যাওয়ার জন্য প্রত্যাশা বার হয়। আর ওই তো বললাম, একটা যেন সে হ্যাবিটে পরিণত হয়েছে, সব সময় একটা ভয় কাজ করে, যখন তখন ওই কান্না শুরু হয়। তো ওই দিন যখন ও ওই রুমটা থেকে যখন বাইরে বেরোয়, তখন ও একটা অদ্ভুত জিনিস দেখে। দেখে অনেকটা মানে রণজয়, রণজয় তো যিনি আমায় শেয়ার করেছেন তার নাম তো রণজয় নয়, যাই হোক, সে যেরকম বলেছে, আমরা যেরকম নোড়া দেখি না, শিল নোড়া, একটু লম্বাটে টাইপের, ওই রকম একটা রক্ত মাংসের দলা পুরো বারান্দাটায় গোল 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 করে ঘুরছে, আর ওরকম তার থেকে একটা সাউন্ড আসছে কান্নার, এবং ও সদ্য ওই ঘর থেকে কিন্তু ও বারান্দাটায় পা ফেলেছে। আর বারান্দায় একটা ওই নাইট ল্যাম্প টাইপের দেয়া থাকে, সেইটাতে ও এই দৃশ্য দেখে এবং প্রচণ্ড চিৎকার করে কিন্তু ও পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এবার রণজয় তো তাড়াতাড়ি করে পাগলের মতো তো উঠে আসে, এবং ঘটনাটা কিন্তু আমি খুব বেশি দিন, খুব বেশি বছর আগের বলছি না, ফলে তখন ফোনের সুবিধা টুবিধা সব রয়েছে। তো রণজয় তো পাগলের মতো ওর যা যে যে কলিগ কাছাকাছি থাকে তাদেরকে খবর দেয় যে আমার মিসেস এরকম, তোমরা তো জানো এরকম শরীরের অবস্থা, ও পড়ে গেছে, কোথায় আমি ডাক্তার পাবো টাবো। তারা ডাক্তার ডেকে নিয়ে চলে আসে। এসে ডাক্তার এসে দেখে বলেন যে উনি প্রচণ্ড উনি ভয় পেয়েছেন, তবে বেবি ওনার ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম ভয় যেন উনি ফার্দার না পান সেটা আপনি দেখবেন। এই সব ব্যাপার কিন্তু হতে থাকে। তো যাই হোক, ও তো পুরোপুরি, ওকে তো ডাক্তার বেড রেস্ট, প্রায় বেড রেস্ট বলা চলে, সেই মতো করে দিয়ে তো চলে যায়, কিন্তু কান্নার এই আওয়াজ বা এগুলো কিন্তু কমে না, কিছুতেই কমে না। তখন একদিন রণজয়দের অফিসের এক কলিগ বলে যে এবার ওর বাবা মা, মানে প্রত্যাশার বাবা মা এবং রণজয়ের বাবা মাও খুব চেষ্টা করতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব বৌমার কাছে পৌঁছানো বা মেয়ের কাছে পৌঁছানো। তো একদিন অফিসের একজন কলিগ, তিনি এক মহিলার কথা বলেন, বলছেন একজন মহিলা আছেন, তার কাছে যদি তুমি যাও এবং তোমার এই যে সমস্যাটা হয়েছে, যে প্রত্যাশা এরকম ভয় পেয়েছে, তুমি অফিস কামাই করে কতদিন থাকবে, তুমি আমার সাথে চলো, এবং ওই মানে মা, যিনি আর কি সাধ্যী মা আর কি একজন, ওনাকে তুমি একদিন তোমার বাড়িতে ডেকে আনো এবং সমস্ত কথা বলো।
তো রণজয় প্রত্যাশার সাথে কথা বলে যে প্রত্যাশা আমি কি যাব? তো প্রত্যাশা বলে হ্যাঁ যাও, কারণ তুমি অফিস কামাই করে কতদিন আমাকে পাহারা দেবে, আর এইরকম যদি বাড়ির মধ্যে চলে। এবং প্রত্যাশা কিন্তু বলেছিল সে কি দেখেছিল। তখন রণজয় যায়, রণজয় ওই ওই ভদ্রমহিলার কাছে যায় এবং রণজয় পুরো ব্যাপারটা যা যা ঘটেছে এখনো পর্যন্ত সেই ঘটনাটা কিন্তু ওই ওই মাকে কিন্তু বলে। এবং তখন ওই মাতাজি উনি তখন বলেন যে হ্যাঁ কাল আমি এতটার সময় তোদের বাড়িতে যাব। তো বলে যে ঠিক আছে মাতাজি আপনি আসবেন। তখন বলেন যে তোরা নিজেরাই তো অপরাধ করে বসে আছিস, হ্যাঁ অপরাধ করে বসে আছিস, আর ভাগ্যের ফেরেই অপরাধ হয়েছে, যা হয়েছে হয়েছে, আর এখন তোরা মানে তোদের ভোগান্তি হচ্ছে, এটাই বলেন মাতাজি। তো যাই হোক মাতাজি পরের দিন ভর সন্ধে সন্ধে এসে বলেন, বাড়িতে ঢোকেন। ঢুকে এবার তো যাই হোক প্রত্যাশা এগিয়ে গিয়ে প্রণাম টনাম করে, মাতাজিকে বসতে টসতে দেওয়া হয়। এবার উনি তখন রণজয়ের সামনে প্রত্যাশাকে বলেন যে মা তুমি বসো। প্রত্যাশা বসে। তখন প্রত্যাশাকে ফট করে ওই মাতাজি বলেন বছরের সম্পর্ক ছিল? এবার প্রত্যাশার চোখ মুখ ঠিকরে বেরিয়ে আসছে, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে। বলে তুমি তো আজ অবধি তোমার স্বামীকে কিছু বলনি, তুমি আমাকে এবার বলো তো মা কত বছরের সম্পর্ক ছিল তোমার? তখন প্রত্যাশা বলে প্রায় 3-4 বছরের সম্পর্ক ছিল। রণজয়ের সাথে বিয়ে হওয়ার আগে প্রত্যাশার একটা 3-4 বছরের সম্পর্ক কিন্তু ছিল একজনের সাথে। ছেলেটি খুব ভালো বংশের এবং খুব ভালো চাকরি করত, সব কিছু কিন্তু তার ঠিকঠাক ছিল। এরপরে প্রত্যাশা যেদিন বিয়ে হবে তার আগের দিন কিন্তু সেই ছেলেটি বাইক অ্যাক্সিডেন্ট করে নির্মমভাবে কিন্তু বা খুব সাংঘাতিকভাবে কিন্তু একটি লরির ধাক্কা লাগে এবং সে কিন্তু মারা যায় অ্যাক্সিডেন্টে। এই সময় যখন সে মারা যায় তার আগে কিন্তু একটা ঘটনা ঘটে যায়, যেহেতু 3-4 বছরের সম্পর্ক, আর আমি তো বলছি ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, ফলে তাদের মধ্যে একটা এখনকার ছেলে মেয়েদের যে একটা চিন্তা ভাবনা বলুন সেরকমই একটা ব্যাপার ঘটে গেছিল। এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না কারণ তাতে অনেক বিতর্ক তৈরি হতে পারে। তারা শারীরিকভাবে কাছাকাছি এসে গেছিল এবং প্রত্যাশা কনসেপ্ট করেছিল। এই যে কনসেপ্ট করেছিল, এই যে ভ্রূণ, এই ভ্রূণটিকে কিন্তু তারা ভীষণভাবে ভালোবাসত। তার সেই যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই ছেলেটি বলুন বা সেই বলুন খুব ভালোবাসত, খুবই ভালোবাসত। এবং ছেলেটিও যার পর নাই যে যখন বুঝেছে যে এই ঘটনাটি ঘটে গেছে সে প্রত্যাশাকে পুরো ভরসা দিয়েছিল, তুমি কোনো চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব, এই সন্তানকে আমরা জন্ম দেবই। তাদের কোনো রকম খারাপ ইচ্ছা বা কিছু ছিল না, কিন্তু তারা দুজনে এই বাচ্চাটিকে ভীষণ ভীষণভাবে ভালোবাসত। ফলে ওই মাতাজি বলে যে ভ্রূণটির তো প্রচণ্ড ইচ্ছা ছিল সে জন্ম নেবে, সে তোমাদের কাছে আসবে, তারই মধ্যে ঈশ্বরের এই যে প্রচণ্ড একটা মানে কি বলবো একটা আক্রোশী বলুন বা যাই বলুন, হ্যাঁ তার তো বিধান তো লঙ্ঘন করা যায় না, সেই বিধানের কারণে সেই ছেলেটির কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যায়। এবং ওই জন্য পাড়ার লোকেরা কিন্তু বলতো সমানে যে আরে হতভাগী মেয়েটা। কিন্তু প্রত্যাশাকে সবাই এত ভালোবাসতো তার পাড়ায়, যখন তারা দেখেছিল যে একটা খুব ভালো সম্বন্ধ এসছে, ছেলেটা ভালো, তাদের পাড়ার মেয়েটাকে আগলাতে পারবে, তাকে ভালোবাসতে পারবে, যত্ন করতে পারবে, তাই জন্য তারা কিন্তু কেউ কিচ্ছু বলে। আর এই যে প্রেগনেন্সির ব্যাপারটা এটা কিন্তু প্রত্যাশার মা বাবা খালি জানতো। তখন কিন্তু আর কিচ্ছু করার ছিল না। হ্যাঁ সমাজ তো যদিও এখন হচ্ছে যে মা একা জন্ম দিয়ে বাচ্চা বড় করছে, কিন্তু তারা সে সাহসটা দেখাতে পারেননি, ফলে সেই বাচ্চাটিকে মানে সেই ভ্রূণটিকে নষ্ট করে দিতে তারা বাধ্য হয়েছিল। তো ওই মাতাজি বলে সেই যে তোমার এবং সেই ছেলেটির অতি আদরের ভ্রূণটি যার ইচ্ছে ছিল তোমার কাছে আসার, সেই এইভাবে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে, যাকে একদিন কিন্তু বাথরুমের মধ্যে রণজয় খেয়াল করতে পেরেছিল।
তো এখন এত কিছু কথা মাতাজির সামনে যখন রণজয় শোনে, তখন রণজয় বুঝতে পারে যে এই কথাগুলো প্রত্যাশা কিন্তু তাকে জানাতে পারেনি। হ্যাঁ, এই এত বড় ঘটনার প্রত্যাশা তাকে জানাতে পারেনি। কিন্তু রণজয় প্রত্যাশাকে এতটাই ভালোবেসে ফেলেছিল, বা যেহেতু তার সন্তান তখন তার গর্ভে, সে কিন্তু এই ব্যাপারে কোনো কিছু স্টেপ নেয়নি। সে কিন্তু প্রত্যাশাকে সান্ত্বনা দিয়েছিল, যারা এত তুচ্ছ ব্যাপার তুমি আমাকে বলনি, এটা তো কোনো ব্যাপারই নয় প্রত্যাশা। তুমি একজনকে ভালোবাসতে, সে তোমাকে ভালোবাসতো, ভালোবাসার একটা চিহ্ন তোমার শরীরে আঁকা হয়ে গিয়েছিল, এটা তো খারাপ কথা না, এটা তো খুব ভালো কথা। আমি যদি জানতাম যে সে তোমার শরীরে রয়েছে, আমি হয়তো তাকেও অ্যাকসেপ্ট করে নিতাম। এতই ভালো একজন মানুষ রণজয়। তো যাই হোক, এই ঘটনাটা, তাই সে বলেছে যে দিদি এটা তো কোনো লজ্জার নয়, এটা কোনো রকম খারাপ নয় আমি মনে করি, তাই জন্য আমি প্রত্যাশাকে রাজি করিয়েছি যে এটা আমরা চলো দিদিকে শেয়ার করি। এরপরে মাতাজি প্রত্যাশার হাতে কিছু মাদুলি টাদুলি কিছু দিয়ে যান, এবং ওদের বাড়িতে কিন্তু একটা ওই হাবান টাইপের বা একটা যজ্ঞ টাইপের করা হয়। হ্যাঁ, তারপরে কিন্তু সুন্দরভাবে প্রত্যাশা একটি পুত্র সন্তান জন্ম দেয়। এখন তারা ভীষণ ভালো আছে, সেই ছেলের বয়সও 5-6 বছর মতো হয়ে গেছে। খুব সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি। তো আজকে রণজয়ের বড়া ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। তারা যেই সাহসটা দেখাতে পারলো, জনসমক্ষেই এত একটা সাংঘাতিক ঘটনা তুলে ধরলো, যে কি বলবো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানানোটা বললেও বোধহয় কম বলা হয়। আর এই যে একটা ভ্রূণের কান্না, হ্যাঁ, এই যে কষ্টটা, হ্যাঁ, এটা আমার খুব মন ছুঁয়ে গেছে। বিশ্বাস করুন যে এত এত তো ঘটনা শুনেছি, হ্যাঁ, যে বিভিন্ন রকম এন্টিটির ঘটনা, ডাইনির ঘটনা, কালা জাদু, কত ঘটনা আজ অব্দি এই চ্যানেলে বলা হয়ে গেল, বিভৎস বিভৎস ঘটনা। কিন্তু ভ্রূণের যে একটা কষ্ট, তারও যে যন্ত্রণা থাকে, এটা আমাকে দারুণভাবে ভাবিয়েছে। আশা করছি ঘটনাটি আপনাদের খুবই ভালো লাগবে। যদিও ভালো লাগার মতো ঘটনা না, যার সাথে ঘটেছে এই ঘটনা তারাই বুঝতে পারবেন। তবুও আপনাদের তো সবসময় বলি যে আপনারা যতই সত্য ঘটনা হোক, এটাকে গল্প হিসাবে নেবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের নিজের জীবনে বা কারোর থেকে শোনা যদি কোনো ঘটনা থেকে থাকে, অবশ্যই কিন্তু নক করবেন আমাকে, যদি অবশ্য সোফিয়া সাতকাহনে বলতে ইন্টারেস্টেড থাকেন। আর কি বলবো, যারা নতুন বন্ধুরা এতক্ষণ ধরে আমায় শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে প্রেস করবেন, তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিওর নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে একটু সবার মাঝে শেয়ার করে নেবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।